প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন এই ক্লাস ঘরে তোমাদের স্বাগত। আজকের ক্লাসের টপিক বাক্য নির্মাণের শর্ত। বাক্য নির্মাণের শর্ত আলোচনার পূর্বে বাক্য সম্পর্কে একটু আলোচনা করে নিই। দেখো, ভাষাকে বিশ্লেষণ করলে যে বৃহত্তম এককটি পাওয়া যায় তাই হলো বাক্য। বাক্য বা ইংরেজিতে যাকে সেন্টেন্স বলে সে সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে, তোমরা সেটা বোঝো, এটা আমি জানি। মানে বাক্য বিষয়টি আমরা সবাই বুঝি, অহরহ আমরা বাক্য বলছি এবং প্রতিনিয়ত আমরা বাক্য বলেই আমরা কথা বলছি, তাই তো? তো খুব সহজ করে বাক্যের সংজ্ঞা দাঁড়ায় এইরকম: যে পদ বা পদ সমষ্টির দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। যদি বলা হয় আমরা গ্রামের পথ দিয়ে রওনা দিয়েছি, এই বাক্যে নিজের মনের ভাবটুকু যেমন স্পষ্টভাবে ফুটে ওঠে, তেমনি অন্যেরও বুঝতে কোনো অসুবিধা হয় না। তো এমন অনেক বাক্যই বলা যায়। উদাহরণ হিসাবে যেমন আমরা দিল্লি বেড়াতে যাব, সুজাতা গান গাইছে, জেলেরা মাছ ধরছে, ইত্যাদি। আবার এসো, এই একটি মাত্র পদ দিয়েও বাক্য গড়ে তোলা যায়। আসলে পুরো বাক্যটি তুমি এসো, কিন্তু বলার বা লেখার সময় আমরা ছোট করে নিই। তাই কর্তা তুমি উহ্য থাকলেও শুধু এসো বললেই সম্পূর্ণ বাক্যের অর্থটি কিন্তু প্রকাশ পায়। এভাবে কর্তা, কর্ম ও ক্রিয়া কোনো পদ উহ্য থাকলেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করলেই তাকে বাক্য বলা যায়। প্রত্যেকটি বাক্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া অবশ্যই থাকতে হবে। সেই সঙ্গে আরও 3টি নিয়ম মনে রাখতে হয়। 1, বাক্যের মধ্যে থাকা পদগুলির মধ্যে পারস্পরিক ভাব বা অর্থগত যে সঙ্গতি সেটা যেন বজায় থাকে। মানে অর্থহীন অবাস্তব কিছু একটা বললেই কিন্তু যথার্থ বাক্য হবে না। 2, বাক্যে ব্যবহৃত পদগুলো যেন শ্রোতার কানের আগ্রহ পূরণে সমর্থ হয়। মানে কোনো বাক্য অর্ধেকটা বা অল্প একটু বলে ছেড়ে দিলে তা কিন্তু হবে না, পুরোটাই বলতে হবে। ঠিক আছে? 3, বাক্যের মধ্যেকার পদগুলো যেন ঠিক স্থানে বসে। মানে যে পদ যে স্থানে বসলে সুসজ্জিত হবে সেই পদ সেখানেই বসবে, উল্টো পাল্টা বসলে হবে না। এই নিয়মগুলিকেই বলে বাক্য নির্মাণের শর্ত। অর্থাৎ বাক্য নির্মাণের শর্ত হলো 3টি: যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি। একটি অর্থপূর্ণ বাক্য নির্মাণ করতে হলে বাক্যে ব্যবহৃত পদগুলির মধ্যে এই 3টি বৈশিষ্ট্য থাকতে হবে। বাক্য লেখার বা বলার সময় এর কোনো একটির অভাব বা হানি ঘটলে তাকে বাক্য বলা চলে না। এবারে বাক্য নির্মাণের শর্ত 3টি নিয়ে আমি একে একে আলোচনা করছি। 1, যোগ্যতা। দেখো, বাংলা ব্যাকরণের ভাষায় যোগ্যতা শব্দের অর্থ হচ্ছে বাক্য গঠনের যোগ্যতা। কিরকম? শোনো, বাক্যের মধ্যেকার পদগুলির মিলিত অর্থ আমাদের জীবনের সাধারণ অভিজ্ঞতা ও যুক্তি দ্বারা সমর্থিত হওয়াকে বলে বাক্যের যোগ্যতা। মানে কোনো একটি বাক্যে যা বলা হলো তার একটি যুক্তি থাকবে, অবাস্তব উল্টোপাল্টা বলে দিলেই হবে না। যেমন সে চোখ দিয়ে শোনে, এমন বাক্যের কোনো যোগ্যতা নেই, কেননা চোখ দিয়ে শোনা যায় না বা শোনার যোগ্যতা চোখের নেই। তাই সে চোখ দিয়ে শোনে, এটা বাক্য নয়। বুঝতে পারছো? সুতরাং মনে রাখতে হবে বাক্যে ব্যবহৃত পদগুলির ভাব বা অর্থগত সম্বন্ধ যেন আমাদের সাধারণ জ্ঞানের পথে বাধা না হয়ে দাঁড়ায়। একেই বলে যোগ্যতা। যেমন বিড়ালটি ঘেউ ঘেউ করে ডাকছে, আমরা আগুনে সাঁতার কাটি, কান দিয়ে দেখলাম,
এগুলি আদৌ বাক্য নয়। কেননা বিড়াল ঘেউ ঘেউ করে ডাকে না, আগুনে সাঁতার কাটা যায় না, কিংবা কান দিয়ে দেখা যায় না। বরং বলা উচিত বিড়ালটি মিউ মিউ করে ডাকছে, আমরা নদীতে সাঁতার কাটি, কান দিয়ে শুনলাম। এই বাক্যগুলির যোগ্যতা আছে এবং এখানে মনের ভাব যথাযথভাবে প্রকাশ পায়। ঠিক আছে? তবে রূপকথার গল্পে বা কাব্য সাহিত্যে আলংকারিক প্রয়োগে এমন যোগ্যতার প্রশ্ন ওঠে না। কেননা রূপকথার গল্পে আমরা অনেক সময়ই ছেলেবেলায় পড়েছি যে পক্ষীরাজ ঘোড়া উড়ে যাচ্ছে, হ্যাঁ, গাছে পশুরা অনেক গাছে উঠছে বা অনেক রকম পাখি কথা বলছে। মানে ব্যাপারটা হচ্ছে সেখানে এইসব যোগ্যতার প্রশ্ন ওঠে না। এটা কিন্তু এই ক্ষেত্রে মনে রাখবে। 2. আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা শব্দের আক্ষরিক অর্থ ইচ্ছা বা আগ্রহ। বাক্যের কিছুটা অংশ ব্যক্ত হওয়ার পরে তার মধ্যে যদি পরের অংশটুকুর জন্য আগ্রহ তৈরি হয় তাকে বলা হয় আকাঙ্ক্ষা। মানে বক্তার বক্তব্য যদি সম্পূর্ণ পরিষ্কার না হয়, শ্রোতারও যদি কিছু জানার বাকি রয়ে যায়, তবে ওই পদ সমষ্টিকে বাক্য বলা যায় না। অর্থাৎ বাক্যটি অবশ্যই বক্তা এবং শ্রোতা উভয়েরই বলার এবং শোনার আকাঙ্ক্ষা মেটাবে। যেমন আমি যখন গেলাম, এটি কোনো বাক্য নয়, কিন্তু আমি যখন গেলাম, কারণ এটা বললে শ্রোতার মনে, যে শুনবে তার মনে শোনার আকাঙ্ক্ষা থেকেই যায় যে তখন কি হলো, আমি যখন গেলাম তখন কি হলো। কিন্তু যদি বলি আমি যখন গেলাম তখন সবাই চলে গেছে, তবে একটি সম্পূর্ণ অর্থ পাওয়া গেল বা পাওয়া যায় এবং বক্তা এবং শ্রোতার মনেও কোনো পদের জন্য আর কোনো আকাঙ্ক্ষা থাকে না। এমন আরেকটি উদাহরণ হলো তোমার কথা শুনে। এটিও একটি ভুল বাক্য, কেননা বাক্যটি পড়ে বা শুনে মনের কৌতূহল পূরণ হয় না। কিন্তু যখন বলা হয় তোমার কথা শুনে বড় কষ্ট পেলাম, তখন বক্তা ও শ্রোতা উভয়েরই আকাঙ্ক্ষা পূরণ হয় এবং সেটা একটি সার্থক বাক্য হয়ে ওঠে। বোঝা গেল? 3. আসক্তি। আসক্তি বলতে বোঝায় নৈকট্য। নৈকট্য কথাটা এসছে নিকট থেকে, তো আসক্তি বলতে বোঝায় নৈকট্য। এক কথায় বাক্যের বিভিন্ন অংশকে উপযুক্ত স্থানে বসানোই হলো আসক্তি। আমরা জানি বাক্য গঠন করতে হলে কর্তা, কর্ম ও ক্রিয়ার প্রয়োজন আছে। আবার এটাও ঠিক, সেগুলিকে যথাযোগ্য স্থানে না বসালে যথার্থ বাক্য হবে না। হবে কি? হবে না। উদাহরণ হিসাবে যদি বলা যায় খেয়ে সব ভাত সে নিল, এটি কখনো বাক্য হতে পারে না, কারণ পদগুলি ঠিক ঠিক জায়গায় বসেনি। উপযুক্ত স্থানে পদগুলি বসলে বাক্যটি হতো এরকম, সে সব ভাত খেয়ে নিল, সে সব ভাত খেয়ে নিল। ঠিক আছে? আরেকটি উদাহরণ দেখো, পড়া নাও হবেন তৈরি, বিরক্ত নয়তো বাবা এসে করে। কি বললাম? পড়া নাও হবেন তৈরি, বিরক্ত নয়তো বাবা এসে করে। লক্ষ্য করো বাক্যটিতে বাক্য গঠনের সমস্ত মাল মশলা থাকা সত্ত্বেও এটি সার্থক বাক্য হয়ে উঠতে পারেনি। কেন? কারণ এখানে আসক্তি বা নৈকট্যের অভাব রয়েছে। অর্থাৎ পদগুলি উপযুক্ত স্থানে না বসার কারণে পাগলের প্রলাপের মতো লাগছে। বাক্যটি ঠিকভাবে সাজালে কি হবে? যদি ঠিকভাবে সাজাই তাহলে বাক্যটি দাঁড়াবে, পড়া তৈরি করে নাও নয়তো বাবা এসে বিরক্ত হবেন। বোঝা গেল? তো এই ছিল বাক্য নির্মাণের 3টি শর্ত। আমি একটি একটি করে বোঝালাম, আশা করি বুঝতে পেরেছ। অসুবিধা হলে কমেন্ট করবে। ক্লাসটি কেমন লাগলো সেটাও জানাবে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাস ঘরে। সবাই ভালো থেকো।